জুলাই অভ্যুত্থানে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গুলি ছুঁড়ে হত্যা মামলা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। কাঠগড়ায় 111 সময়ের বিভিন্ন বিষয়ে জবানবন্দি দেন শেখ মামুন খালেদ। জানান তৎকালীন সরকারের চাপে অনেক উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন তিনি। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ 164 ধারায় জবানবন্দি দিচ্ছেন। আয়নাঘরের মূল হোতাদের একজন ছিলেন এই মামুন খালেদ। খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায়ও ভূমিকা ছিল তার। শেখ মামুন খালেদ আদালতে বলেছেন 1,500 কোটি টাকার একটি ঘটনায় তিনি জড়িত ছিলেন। বেরিয়ে আসছে গা শিউরে ওঠা সব তথ্য। 1/11 বিতর্কিত ভূমিকা থেকে শুরু করে আওয়ামী আমলের চরম অনুগত গোয়েন্দা প্রধান হয়ে ওঠা মামুন খালেদের জীবন যেন এক চাতুর্য আর বিশ্বাসঘাতকতার মহাকাব্য। আয়নাঘরের রূপকার বলে পরিচিত ছিলেন একসময়ের প্রতাপশালী লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর মহাপরিচালক। 1/11 সময় বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ সে আদালতে স্বীকার করেছে সেই আয়নাঘরের সৃষ্টি করা হয়েছিল। সেই আয়নাঘরে হাজার হাজার শত শত নেতা কর্মীদেরকে সেখানে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অনেককে সেখানে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। শেখ হাসিনার গুম খুনের ও আয়নাঘরের মূল হোতা ছিল এই শেখ মামুন খালেদ, যে কিনা শেখ হাসিনার কদমবুসি করে এদেশের নিরীহ নিরপরাধ মানুষদেরকে নির্বিচারে গুম খুন হত্যা সহ বিভিন্নভাবে নির্যাতন করার পাশাপাশি বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনীকে ব্যবহার করে অবৈধভাবে সেনাবাহিনীকেও ব্যাপকভাবে বিতর্কিত করেছে এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবথেকে বেশি সহযোগিতা করেছে। তার সহযোগিতায় শেখ হাসিনা এদেশের নিরীহ নিরপরাধ মানুষদেরকে গুম করে নিয়ে আয়নাঘরে রেখে অমানবিক নির্যাতন করে কাউকে খুন করে ফেলতো, কাউকে আবার হত্যা করে ফেলতো, আর কাউকে আবার একেবারে নিরুদ্দেশ করে ফেলতো। যে কারণে এবার আয়নাঘরে মানুষকে গুম খুন হত্যা সহ বিভিন্ন রকমের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামুন খালেদকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর সে রিমান্ডে তার সকল অপরাধের দায় স্বীকার করে সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে এবং নিজের ফাঁসি সে নিজে দাবি করেছে। যে কারণে এবার এই মামুন খালেদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার এই রিমান্ডে দায় স্বীকার করে যে স্বীকারোক্তি দিয়েছে এবং নিজের ফাঁসি নিজে দাবি করেছে, যে কারণে এই মামুন খালেদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই মামুন খালেদের বিরুদ্ধে কি কি অভিযোগ, তার অপরাধের আমল নামার কিছু চিত্র প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। বেরিয়ে আসছে গা শিউরে ওঠা সব তথ্য। 1/11 বিতর্কিত ভূমিকা থেকে শুরু করে আওয়ামী আমলের চরম অনুগত গোয়েন্দা প্রধান হয়ে ওঠা মামুন খালেদের জীবন যেন এক চাতুর্য আর বিশ্বাসঘাতকতার মহাকাব্য। তার বিরুদ্ধে ডিজিএফআই কে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার বানানো, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের জঙ্গি তকমা দিয়ে চাকরিচ্যুত করা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে শত কোটি টাকা লুটের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের নায়ক এবং গোপন বন্দি শিবির আয়নাঘর সৃষ্টির অন্যতম হোতা। মামুন খালেদ সেনাবাহিনীর ইতিহাসে এমন এক বহুরূপী কর্মকর্তা হিসেবে পরিচিত, যিনি ক্ষমতার প্রতিটি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের খোলস বদলে ফেলতেন। বিতর্কিত 111 সরকারের সময় মামুন খালেদ কর্নেল পদে ছিলেন। অভিযোগ রয়েছে তিনি ডিজিএফআই এর মিডিয়া ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে বেপরোয়া চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের ভয় দেখিয়ে হুমকি ও অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে অঢেল সম্পদের মালিক হন তিনি। সূত্র জানায় মামুন খালেদ 1994 থেকে 96 সময়কালে ডিজিএফআই এর GSO-2 স্পেশাল অপারেশন হিসেবে কর্মরত ছিলেন।
মামুন খালেদ 111 সরকারের আমলে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সিআইবির পরিচালক ছিলেন। ওই সময় তার ভূমিকা ছিল বিতর্কিত। 111-এর সময়কালে গ্রেফতার হওয়া রাজনীতিবিদদের রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদ সহ তাদের যেসব অডিও ভিডিও ছাড়া হতো, এই মামুন খালেদ তার নেপথ্যে ছিলেন বলে অভিযোগ রয়েছে। 1-11 সরকারকে টেকসই ও দীর্ঘস্থায়ী করার জন্য ওই সময় তিনি ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন এবং ব্রিগেডিয়ার জেনারেল বারিকে বিভিন্ন প্রজেক্ট পেপার ও সিডি তৈরি করে দিতেন বলে শোনা যায়। এমনকি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদকেও বিভিন্ন পরামর্শ দিতেন তিনি। 111 সরকারের সময় জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং মঈন ইউ আহমেদের আস্থাভাজন হয়ে তিনি পদোন্নতির সিঁড়ি বেয়ে উপরে ওঠেন। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর নিজেকে খাঁটি আওয়ামী লীগার হিসেবে জাহির করতে শুরু করেন তিনি। এমনকি নিজেকে তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শেখ হেলালের মামাবাড়ি সূত্রের আত্মীয় বলে পরিচয় দিয়ে গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে আসীন হওয়ার পথ পরিষ্কার করেন। অভিযোগ রয়েছে তিনি 1-11 সরকারের সময় সাব জেলে থাকা দুই নেত্রীরই আস্থা অর্জনের কৌশলী নাটক সাজিয়েছিলেন, যাতে যে কেউ ক্ষমতায় আসুক তার পদোন্নতি নিশ্চিত থাকে। শেখ হাসিনার শাসনামলে 2011 থেকে 2013 সাল পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক থাকাকালীন মামুন খালেদ সংস্থাটিকে একটি নিপীড়ক ও খুনি বাহিনীতে পরিণত করেছিল বলে অভিযোগ রয়েছে। তাকে আয়নাঘর নামক গোপন বন্দিশালার অন্যতম হোতা বলা হয়। আর হাত ধরেই আয়নাঘর প্রতিষ্ঠা হয় বলে অভিযোগ রয়েছে। শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, সেনাবাহিনীর অভ্যন্তরে নিজের প্রভাব বিস্তার করতে তিনি শতাধিক দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে জঙ্গি আখ্যা দিয়ে মিথ্যা অভিযোগে চাকুরিচ্যুত করেন ও জেল হাজতে পাঠান। জানা গেছে 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার সেনানিবাসের দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এই মামুন খালেদ। 2012 সালে মেজর জিয়াকে গুম করার নেপথ্যে মামুন খালেদের সক্রিয় ভূমিকা ছিল। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ সহ বরেণ্য সাংবাদিক ও ভিন্ন মতাবলম্বীদের উপর অমানসিক নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে তার বিশেষ সখ্য এবং বিডিআর হত্যাকাণ্ডের সময় আগাম তথ্য জেনেও ব্যবস্থা না নেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাধারণ সেনা অফিসাররা মামুন খালেদকে চেনেন তাদের অর্থ আত্মসাৎকারী হিসেবে। জলসিঁড়ি আবাসন প্রকল্পের দায়িত্ব পাওয়ার পর তিনি দুর্নীতির বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। অভিযোগ রয়েছে আশিয়ান সিটির মাধ্যমে ওই প্রজেক্টের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে নজরুল ইসলামের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। মামুন খালেদ সর্বমোট 3টি চুক্তি স্বাক্ষর করেন আশিয়ান সিটির সঙ্গে। তার মধ্যে 2টি চুক্তি হয় 2011 সালের 20 মার্চ, অন্যটি একই বছরের 25 মে। এসব চুক্তিতে তার সহযোগিতায় ছিলেন সাবেক কয়েকজন জুনিয়র অফিসার। মামুন খালেদ প্রথম চুক্তিতে অফিসারদের জন্য 3000 বিঘা জমি কেনার চুক্তি করলেও ওই দিনই তা পরিবর্তন করে 2200 বিঘার চুক্তি করেন। বাকি 800 বিঘা জমি নজরুল ইসলাম এবং মামুন খালেদ ভাগাভাগি করে নিতে চেয়েছিলেন বলে অভিযোগ। পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে আবার তৃতীয় চুক্তি করেন, যেখানে শুধুমাত্র 2200টি প্লটের কথা উল্লেখ আছে এবং অফিসারদের প্রত্যেককে 5 কাঠা করে জমি দেওয়ার কথা থাকলেও তিনি তাদের 4 কাঠা করে দেওয়ার জন্য নতুন চুক্তি করেন। লাখ লাখ টাকা জমা দিলেও হাজার হাজার সেনা কর্মকর্তার কয়েকশো কোটি টাকা লোকসান হয়। অফিসারদের জমা দেওয়া 1001 কোটি টাকারও বেশি দিয়ে তিনি নিজের শ্বশুর ও শ্যালকের নামে একাধিক কোম্পানি গড়ে তোলেন। মামুন খালেদের শেয়ার বাজার কেলেঙ্কারির তথ্য আরও ভয়াবহ। 1-11 সময় জাগো বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠান নামে তিনি ব্যাপক চাঁদাবাজি করেন বলে অভিযোগ। বিএনপি নেতা একরামের অফিস থেকে জোরপূর্বক 40 লাখ টাকা শেয়ার লিখে নেয়ার অভিযোগ আছে, যার বর্তমান মূল্য 5 কোটি টাকার বেশি। তার বিওপি অ্যাকাউন্টের মাধ্যমে 111-এর মাত্র 1 বছরে 170 কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে ওবায়দুল করিমের ওরিয়ন ল্যাবরেটরিজ, ইউনাইটেড এয়ার ও মোসাদ্দেক আলীর বিভিন্ন কোম্পানির কোটি কোটি টাকার শেয়ার তিনি নিজের ও আত্মীয়ের নামে লিখে নিয়েছেন। সালমান এফ রহমানকে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান বানানোর পুরস্কার হিসেবে তিনি 25 লাখ টাকার শেয়ার গ্রহণ করেছিলেন বলেও জানা যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের প্রথম 4 বছরে শেয়ার বাজারে তার বার্ষিক টার্নওভার ছিল গড়ে 190 কোটি টাকা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গত 1.5 দশকের অনেক গুম, খুন এবং দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন সংক্ষুব্ধ ছাত্র জনতা ও ভুক্তভোগী সেনা কর্মকর্তারা। সাংবাদিক সৈয়দ আবদাল আহমদের ফেসবুক পোস্ট।
দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চেয়ে 700 সাংবাদিকের বিবৃতি কেন অর্গানাইজ করলাম, এটাই ছিল অপরাধ। ফেসবুক পোস্টে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বরেণ্য সাংবাদিক সৈয়দ আফদাল আহমদ উল্লেখ করেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ ব্রিগেডিয়ার হিসেবে 1/11-র সময় ডিজিএফআই এর মিডিয়া উইংয়ের দায়িত্বে থাকাকালীন আমাকে তার অফিসে ডেকে নিয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মাওলাকে দিয়ে অমানবিক নির্যাতন করিয়েছিলেন। চৈত্রের তীব্র গরমের মধ্যে একটি আলো বাতাসহীন দম বন্ধ হওয়ার মতো ঘরে বন্দী করে রেখেছিলেন। আমার অপরাধ ছিল দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চেয়ে গণমাধ্যমে 700 সাংবাদিকের বিবৃতির উদ্যোগ কেন আমি নিয়েছিলাম সে কথা সংক্ষেপে তুলে ধরছি। 1/11 সেনা সমর্থিত জরুরি সরকার ক্ষমতায় আসার পর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। মিছিল, মিটিং ও লেখালেখি সবকিছুর উপর জরুরি আইনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ম্যাডাম খালেদা জিয়ার কারাবরণ মেনে নিতে পারছিলাম না। কি করা যায়? আমি একজন সাংবাদিক, শুধু লিখে প্রতিবাদ করতে পারি, সেটা যতটুকু পারি করছি, কিন্তু কোনো কাজে আসছে না। মাথায় এলো ম্যাডাম খালেদা জিয়ার মুক্তি চেয়ে সাংবাদিকদের স্বাক্ষর অভিযান সংবলিত বিবৃতির ব্যবস্থা করতে হবে। কাজটি করতে হবে খুব গোপনীয়তার সঙ্গে, কারণ অনেকের সংযোগ আছে আর্মিদের সঙ্গে। জানাজানি হয়ে গেলে পুরো পরিকল্পনা ভণ্ডুল হয়ে যাবে। আমার খুব বিশ্বস্ত দুজন সাংবাদিক নেতার সঙ্গে কথা বলে তাদের পরামর্শ নিয়ে কাজ শুরু করলাম। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিবৃতির খসড়া তৈরি করলাম। বিবৃতির খসড়া জায়দিন সম্পাদক শ্রদ্ধেয় শফিক রেহমান ভাইকে দেখালে তিনি তাতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের অবদানের কথাও সংযোজন করলেন। প্রতিটি মিডিয়া অফিসে একজন করে বিশ্বস্ত সহকর্মীকে দায়িত্ব দিলাম স্বাক্ষর সংগ্রহ করার জন্য, আর আমি নিজে সম্পাদক ও 21 পদক বিজয়ী সাংবাদিকদের স্বাক্ষর সংগ্রহ করলাম। সম্পাদক সহ 700 সাংবাদিক খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বাক্ষর করলেন। এরপর স্বাক্ষরযুক্ত কাগজগুলো ফটোকপি করে প্রতিটি অফিসের জন্য আলাদা আলাদা প্যাকেট করে সংবাদপত্র ও মিডিয়া হাউসগুলোতে পাঠালাম। সেখানে বার্তা প্রেরক হিসেবে আমার নাম লিখে স্বাক্ষর করলাম, যাতে কেউই সেটাকে ভুয়া না ভাবেন। কাজটি করেছিলাম খুব গোপনীয়তার সঙ্গে। ডিজিএফআই জেনে গেলে খবরটি ছাপার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করত। সেটা যাতে করতে না পারে সেজন্য খালেদা জিয়ার মুক্তি দাবি করে 700 সাংবাদিকের বিবৃতি বার্তা সম্পাদকদের কাছে পাঠালাম কিছুটা রাত করে। আমার এ কাজে সাহায্য করেন সহকর্মী আলাউদ্দিন আরিফ, মাহবুবুর রহমান সহ কয়েকজন সাংবাদিক সহকর্মী। মাহবুব লন্ডনে ব্যারিস্টারি করে এখন সেখানে আইন পেশায় নিয়োজিত। এ বিবৃতির খবর ডিজিএফআই টের পায়নি, তাই গণমাধ্যমে খবর ছাপার উপর নিষেধাজ্ঞা দিতে পারেনি। সংবাদপত্রে পরদিন খবরটি ডাবল কলাম ও সিঙ্গেল কলামে ছাপা হয়ে যায়। বিবিসি সহ আন্তর্জাতিক মিডিয়াতেও খবরটি প্রচারিত হয়। খালেদা জিয়ার মুক্তির জন্য সাংবাদিক সমাজ দাঁড়িয়ে গেছেন, চারদিকে সবাই খুশি। ডিজিএফআই বিপদে পড়ে যায়। বিশেষ করে মামুন খালেদ বিষয়টি জানতে পারেননি। ব্যর্থতার দায়ভার এসে পড়ে তার উপর। জরুরি আইনের নিষেধাজ্ঞার মধ্যে এমন দুঃসাহসিক ঘটনা কিভাবে ঘটল? ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক এই মামুন খালেদ, যে কিনা ক্ষমতাকে অপব্যবহার করে শেখ হাসিনার পদচুম্বন করে সে বিভিন্নভাবে এদেশের নিরীহ নিরপরাধ মানুষদেরকে নির্বিচারে নির্যাতন করত এবং সে ছিল আয়নাঘরের রূপকার, যার সহযোগিতায় শেখ হাসিনা আয়নাঘর তৈরি করে সেখানে যেই শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলত তাকেই নিয়ে আয়নাঘরে গুম করে রাখত। আবার কখনো দেখা যেত যে কাউকে কাউকে শেখ হাসিনা সে নিরুদ্দেশ করে ফেলত। কাউকে কাউকে দেখা যেত যে আয়নাঘরে নিয়ে গুম করে রাখার পর তাকে খুন করে ফেলত, তাকে হত্যা করে ফেলত। এই শেখ হাসিনা বিগত দেড় যুগে তার শাসন আমলে সে যত ধরনের অন্যায় করেছে, অপরাধ করেছে, এই অপরাধের কিন্তু সবথেকে বড় সহযোগী ছিল প্রশাসনের মধ্যে এই ডিজিএফআই এর মহাপরিচালক শেখ মামুন খালেদ, যে কিনা ক্ষমতাকে অপব্যবহার করার পাশাপাশি বাংলাদেশের যে দেশপ্রেমিক সেনাবাহিনী, যাদের ব্যাপারে কোনো ধরনের কোনো বিতর্ক নেই, যাদের ব্যাপারে এদেশের মানুষ আস্থাভাজন, তো তাদেরকেও ব্যাপকভাবে বিতর্কিত করেছে এই শেখ মামুন খালেদ। তো যেই কারণে এখন সে গ্রেফতার হওয়ার পর এদেশের মানুষ তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছে এবং ইতিমধ্যেই সে তার বিভিন্ন অপরাধের
কথা সে নিজে স্বীকার করেছে। তো যেই কারণে এবার তার অনেক কঠোর থেকে কঠোর শাস্তি হতে যাচ্ছে। তো দর্শক, আপনি এই শেখ মামুন খালেদের কি বিচার দাবি করছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।